সার্টিফিকেশন বোর্ড এটিকে 18+ ট্যাগ লাগিয়েছে। ডিরেক্টরিয়াল জায়গা থেকে আমরা 18+ বা এই ধরনের বা প্রাপ্তবয়স্কদের সিনেমা আমরা এটা উল্লেখ করিনি। প্রাপ্তবয়স্কদের জন্য বেটার, শিশুরা বা বাচ্চারা, অপ্রাপ্তবয়স্ক যারা, তারা হয়তো নিতে পারবেন না যে আসলে এই সিনেমাটা এই বয়স্কদের দেখা ভালো। হ্যাঁ, এই ধরনের কিছু নিউজ হয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের মাধ্যমে হয়নি বা আমরা বলিও নি, যার কারণে খুঁটিয়ে দেখা হয়নি, এখনো বলতে পারবো না ওইভাবে। আগামী 29 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভয়াল। ভয়ালকে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা বলা হচ্ছে এবং এই মুহূর্তে আমার অনুষ্ঠানে ভয়ালের নির্মাতা বিপ্লব হায়দার এবং সাউন্ডের ডিজাইন যিনি করেছেন, বিজিএম যিনি করেছেন রুবেল ব্ল্যাঙ্কাইটস, এই দুইজনকে আমরা যুক্ত করতে পেরেছি আমাদের অনুষ্ঠানে। সাথে থাকুন, তাদের সাথে জমি আড্ডা দিব। বিপ্লব হায়দার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রামিম, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। রুবেল ভাইয়ের কাছে জানবো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। জি, শুরুতে একটু ভয়াল নিয়েই আড্ডা দিব, ভয়ালের গল্প শুনবো। সেক্ষেত্রে বিপ্লব ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রথম ছবি, এই জার্নিটা কেমন ছিল? একটু এক্সপিরিয়েন্সটা আমাদের দর্শকদের জন্য শেয়ার করবেন। প্রথম সবকিছুই কিন্তু একটু অন্যরকম হয়, একটু ব্যতিক্রম। আমারটা একটু ব্যতিক্রমিক হয়েছে অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি, যে শুরুটা একটু ভয়, এক ধরনের কনফিউশন, এক ধরনের মানে পরিচিত নতুন নতুন মুখ, নতুন নতুন মুখের সাথে পরিচিত হতে হচ্ছে, নতুন নতুন মানুষ, নতুন ইউনিট, এবং বিগ স্ক্রিনে প্রথম বড় ক্যানভাস মানেই তো অনেক বড় কিছু। এটার সাথে যুদ্ধ করতে হয় শুরুতেই, যেই আসুক না কেন। আমি তো সাধারণত হয়তো আমার অতীতের ব্যাকগ্রাউন্ড যেটা আছে নাট্য নির্মাতা হিসেবে, যে মানে আমার ছোট্ট পর্দায় যে মানুষ, মানে আর্টিস্ট, টেকনিশিয়ান, বা আপনারা হয়তো চিনে থাকবেন অ্যাজ এ নাট্য নির্মাতা হিসেবে আমি শুরু করি। সিনেমায় আমি নতুন, এক্সপিরিয়েন্সটাও সবকিছুই নতুন। আসলে এই নতুনত্বটা বোঝাতে গেলে অনেক টাইম লাগবে, তবে ছোট্ট করে আমি বলবো, আমি অনেক কিছু শিখেছি। আসলে এটা আমার দরকার ছিল, এটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। লোকেশন থেকে শুরু করে আর্টিস্ট ডিল করা, টেকনিশিয়ান ডিল করা, একটা গল্প নির্বাচন করা, সবকিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু এক ধরনের একটা কি বলা চলে, এক ধরনের ক্লান্তিকর একটা মুহূর্ত সামলে নিতে হয়েছে। অনেক কিছু জানিনি, জানতে পারিনি, যেটা জেনেছি এই সিনেমাতে এসে বা এই প্রজেক্টের মাধ্যমে। সবকিছু মিলিয়ে জার্নিটা আমি বলবো আনন্দময়, শিক্ষণীয়, এবং স্ট্রাগল তো বটে আছেই। শিখেছি অনেক কিছু, হয়তো এটা সামনে নেক্সট কোনো প্রজেক্টে গিয়ে হয়তো এটা প্রুভ করতে পারবো। অভিজ্ঞতা বলতে এতটুকুই, অনেক জার্নি। জি, সিনেমা বলে কথা, বড় স্ক্রিন বলে কথা। হ্যাঁ, একটা ভয় তো কাজ করেই, এখনো ভয়ে আছি রিলিজ না হওয়া পর্যন্ত, যে দর্শক দেখার পরে আসলে ওরা যদি, ওদের মুখ থেকে আমি কি শুনবো, কি আশা করছি। নিশ্চয়ই ভালোটাই আশা করছি, যদি মন্দটা আসে খুব খারাপ লাগবে। দীর্ঘ পথ, এই জার্নিটা, এই কষ্টটা। হ্যাঁ, এই তো। জি, আমি দেখছিলাম সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পরে প্রথম এ গ্রেড পেয়েছে এই ভয়াল, এবং আপনার প্রথম ছবি, দুটোই প্রথম। এই বিষয়টি কিভাবে দেখেছেন? আসলে সেন্সর সার্টিফিকেশনের যে জায়গাটা আছে, সার্টিফিকেশনটা কিন্তু এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে সিস্টেমটা চালু হয়েছে। এর আগে আমার যতটুকু জানা, এর আগে এটা ছিল না। কিন্তু সেই জায়গা থেকে বলবো যে সেন্সর শব্দটা তো আমরা কম বেশি সবাই যারা এই সিস্টেমের সাথে জড়িত, এই সংশ্লিষ্ট অঙ্গনে আছে, সিনেমা মানে ভিজুয়ালি যারা কাজ করি, তারা হয়তো জানি। তো সার্টিফিকেশন বোর্ডের যে বিষয়টা, এটা আসলে গ্রেডিংটা এরা নতুন সিস্টেমে এনেছে। হ্যাঁ, আমি এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সিনেমা, যেটা যেটা আমাকে যে তকমাটা দেয়া হয়েছে, এটা নিয়েও নিউজও হয়েছে অনেক কিছু, যেটা আসলে আমাদের মাধ্যম থেকে আমরা বলিনি কখনো। 18+ যে বিষয়টা, হ্যাঁ, এটা নিয়ে নানা রকম গণমাধ্যমে নিউজ হয়েছে, পত্রপত্রিকা, হ্যাঁ, বা টেলিভিশনের নিউজ হয়েছে, যেটা কিন্তু ডিরেক্টরিয়াল জায়গা থেকে আমরা 18+ বা এই ধরনের বা প্রাপ্তবয়স্কদের সিনেমা আমরা এটা উল্লেখ করিনি। হয়েছে আসলে তকমার জায়গা থেকে গ্রেডিংটা, কিন্তু আমি আসলে গ্রেডিং সম্পর্কে আমি আসলে অতটা ভালো বুঝবো না বা বুঝিনি এখনো। তবে গ্রেডিং যেটা করেছে, যে হয়তো কিছু ডোমেস্টিক ভায়োলেন্স থাকবে কিছু গল্পের মধ্যে, কিছু ভিজুয়াল সিনেমার মধ্যে,
তো সেই জায়গা থেকে কিছু সিনেমা থেকে নিউট্রাল গল্পের বোধহয় আমাদের গ্রাম্য জায়গা থেকে আমরা গতানুগতিক যে গল্পের জায়গাগুলো আমরা দেখে আসছি। গতানুগতিক বলতে বোঝায় যে আমরা আমাদের যে কালচারের জায়গাগুলো, গতানুগতিক গল্পগুলো উঠে আসছে, ধরেন ওই জায়গা থেকে কিন্তু একটু বেরোবার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় গ্রেডিং সিস্টেমটা আসলে গল্পের সিকোয়েন্সের কিছু ভারসাম্যহীন কিছু সিন বা কিছু ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো আসলে প্রাপ্ত বয়স্কদের জন্য বেটার, শিশুরা বা বাচ্চারা, অপ্রাপ্ত বয়স্ক যারা, তারা হয়তো নিতে পারবেন না। ওই জায়গা থেকে তো গ্রেডিং সিস্টেম করেছে, হ্যাঁ, সেন্সর সার্টিফিকেশন বোর্ড, যে আসলে এই সিনেমাটা এই বয়স্কদের দেখা ভালো, দেখতে পারবে না বিষয়টা তা না। কারণ গ্রেডিং সিস্টেমটা আমিও আসলে এখনো ফুললি ক্লিয়ার না আসলে। হ্যাঁ, তো আমার কাছে যতটুকু মনে হয়েছে যে হয়তোবা এই কিছু কিছু বিষয়ের কারণে হয়তোবা এই গ্রেডিং সিস্টেমটা তারা করেছে। যেমন কিছু সিনেমা নিউট্রাল করেছে যে সিনেমাটা সবাই দেখতে পারবে। হ্যাঁ, এই ধরনের কিছু নিউজ হয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের মাধ্যমে হয়নি বা আমরা বলিও নি। এটা বলার একটাই কারণ যে আপনি হয়তো আপনারও চোখে পড়েছে যে ভয়াল এই গভর্নমেন্ট বা এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রথম সেন্সারে সার্টিফিকেশন, প্রথম সিনেমা তারাই প্রিভিউ করেছে আমার এই সিনেমাটা। সেই জায়গা থেকেই বলা আর কি। আসলে গ্রেডিং সিস্টেমটা আমিও অত ভালো করে এখনো বুঝে উঠতে পারিনি, কারণ ফার্স্ট টাইম। আর এটা আসলে গ্রেডিংটা আসলে এই কারণেই হয়তো করেছে, ডিটেলটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ সময়টা এখনো পাইনি। কারণ সার্টিফিকেশন বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়ার পর থেকে কিন্তু সিনেমা রিলিজের জন্য ব্যস্ততা বেড়েছে, যার কারণে খুঁটিয়ে দেখা হয়নি এখনো, বলতে পারবো না ওইভাবে। যে গ্রেডিং সিস্টেমটা তো ভালো, গ্রেডিং সিস্টেমটা খুব ভালো করেছে, যে কয়েকটা স্তরে সিনেমার গল্প, কাস্টিং বা সিনেমার গল্পের যে ভেতরেগত যে বিষয়গুলো, এগুলো কিন্তু আলাদা করে গ্রেডিং সিস্টেম করাটা আমি খারাপভাবে দেখছি না, ভালো দেখছি। এতে মানুষ পার্থক্য করতে পারবে সিনেমার গল্পের জায়গা থেকে সবকিছু জায়গা, গ্রেডিংটা হওয়াতে ভালো হয়েছে আমি মনে করি। জি, আপনি বলছিলেন যে আপনারা আপনাদের সাইট থেকে এটাকে 18+ হিসেবে ওইভাবে আপনার প্রচারও করেননি, কিন্তু সার্টিফিকেশন বোর্ড এটিকে 18+ ট্যাগ লাগিয়েছে। এখানে কি আপনার কাছে কোনোভাবে অসামঞ্জস্য মনে হয়েছে? আমি কিন্তু এটাও বলিনি যে সার্টিফিকেশন বোর্ড ট্যাগ লাগিয়েছে। এটা আসলে যখন আমাকে আমাদের এই সিনেমাটা প্রথম সেন্সর বোর্ড দেখে এবং সার্টিফিকেটটা আমাকে দেয়া হয় যে গ্রেডের সিনেমাটা সেন্সরে আমরা সার্টিফিকেট দিলাম। তো এরপর থেকে আমরা কিছু নিউজ দেখেছি বিভিন্ন পত্র পত্রিকা, কিছু অনলাইন পোর্টাল পত্রিকাগুলোতে যে 18+। আসলে সেন্সর বোর্ড থেকে কিন্তু 18+টা আমার সেন্সরের সার্টিফিকেশনে দেয়া হয় নাই। তাহলে কি এই তথ্যটা আমরা ভুল পেয়েছি বিপ্লব হায়দার? তথ্যটা আমার কাছে মনে হয় ভুল, একদমই ভুল। বিষয়টা আমাদেরকে একটু এক্সপ্লেন করেন যে আসলে এখানে ইনফরমেশন গ্যাপটা কোথায় ছিল। আসলে ফার্স্ট টাইম আমি যখন একটা নিউজ চোখে পড়ে, আমার ঠিক মনে নেই, অনলাইন পত্রিকা খুব সম্ভব, যে 18+ তকমা নিয়ে সেন্সর সার্টিফিকেট পেল ভয়াল চলচ্চিত্র। আমি একটু অ্যাড করতে পারি বিপ্লব হায়দার ভাইয়ের সাথে? জি প্লিজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে এ গ্রেডটা দেয়া হয়েছে সেটার অর্থ হচ্ছে অ্যাডাল্ট, আর একটা মানুষ তখনই অ্যাডাল্ট হয় যখন তার বয়স 18 হয়। তো সেই অর্থে হয়তো কিছু নিউজ পোর্টাল সেটাকে 18+ লেখা হয়েছে, কিন্তু আমাদের সার্টিফিকেশন বোর্ড, ফিল্ম সার্টিফিকেশন বোর্ড কখনো বলেনি এটা 18+, বাট তারা ওই অ্যাডাল্ট কথাটাকে ডিফারেন্ট ভাবে ওটাকে মানুষের সামনে নিয়ে আসে, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, কিংবা একটু অতিরঞ্জিত করা, কিংবা মানুষ যাতে ওইটাকে একটু অ্যাট্রাক্টেড হয়, হোয়াটএভার ইট ইজ। মানে আমার কাছে মনে হয় যে বিষয়টা এরকম ভাবে, কিন্তু সার্টিফিকেশন বোর্ড কখনোই বলে নাই যে 18+। বিপ্লব হায়দার তাই কি? বিপ্লব হায়দার তাই কি? একদম রুবেল যেটা বলেছে আসলেই তো ওইটাই আমরা জানি, এবং ওটাই আমরা জেনেছি এখন পর্যন্ত, তাই জানি যে সার্টিফিকেশন বোর্ড বা সেন্সর আমরা যে নামেই চিনি না কেন, এই সংস্থাটি বা এই প্রতিষ্ঠানটি কিন্তু আসলে এই সিনেমাটাকে আপনার 18+ বা অ্যাডাল্ট কিছুই এ ধরনের কোনো তকমা দেওয়া হয় নাই। কিন্তু সার্টেনলি কিভাবে যে এই ধরনের নিউজ করতে শুরু করেছে আমরা নিজেরাও জানি না। এটা নিয়ে এক ধরনের সেন্সরের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝিরও একটা পিরিয়ড অলরেডি চলে গেছে, যদিও আমরা ইনশাল্লাহ তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে এটা আমাদের দ্বারা বা আমাদের কোনো বক্তব্য দ্বারা কিন্তু এই ধরনের নিউজ বা এই ধরনের প্রচারণা আমরা করিনি। কিন্তু হ্যাঁ,
এই প্রবলেমগুলো হয় আসলে আমাদের দেশে। দেখবেন ভয়ালের এখন পর্যন্ত যতটুকু প্রচারণা আমরা আছি বা করছি, সেই জায়গা থেকে কিন্তু আপনি বিগ বাজেটের সিনেমা, মানে জি বড় ক্যানভাসের যদি বলে হয় তুফান, দরদ বা এই ধরনের যে সিনেমাগুলো, যে পরিমাণ বাজেটের সিনেমা, মেগাস্টার নিয়ে সিনেমাটা শুট করা, তো সেই জায়গা থেকে তারা যেভাবে প্রমোট করে সিনেমাটাকে, আমরা কিন্তু তাদের কাছাকাছি ট্রাই করছি। জি আমার কিন্তু অনেক বড় সুপারস্টার নেই আমার সিনেমাতে, আমি নিজেও কোনো সুপারস্টার ডিরেক্টর না, আমিও নতুন সিনেমাতে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এক ধরনের জেলাসির জায়গা থেকে হয়তো কিছু মানুষ এই ধরনের তকমা দিয়ে নিজেরা বানিয়ে তারপরে নিউজ করেছে যে এটা 18+। তো এতে করে হয় কি, যেখানে 18+ করলে এক ধরনের মানুষের মধ্যে, যেটা আমাদের দেশে এখন এই সিস্টেম বা এই ধরনের সিনেমা এখন কিন্তু রিলিজ এই তকমা দিয়ে হয়নি। জি আর আমার সিনেমার গল্প নিয়ে আমি বলবো যে আমার সিনেমার গল্প সবার জন্য, পুরো পরিবারের গল্প। কিন্তু একটা মিষ্টি এই প্রেমের গল্প। গল্পে কি এমন বিষয় ছিল যে এটাকে এ গ্রেড ক্যাটাগরিতে রাখলো সার্টিফিকেশন বোর্ড, একটু জানবো। আসলে এই সিনেমাতে যেটা হয়েছে, যে সিনেমাতে আমি বললাম শুরুতেই যে ডোমেস্টিক একটা ভায়োলেন্সের একটা জায়গা আছে জি কিছু সিনের মধ্যে। সেটাও আমি এখন তো বলে দিলে তো আপনারা জেনেই গেলেন, জি হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন। জি তো ওটা কিন্তু আসলে আপনি কানেক্ট করতে পারবেন, এরকম ঘটনা অহরহ আমার আশেপাশে পরিবারের মধ্যেই ঘটছে, হয়তো জি আমরা জানি না, হয়তো আমরা জানি অনেক কিছু গোপন থাকে কিছু। হ্যাঁ, যে কিছু গোপনীয়তা যখন আপনি নিয়ে আসবেন স্ক্রিনে, হ্যাঁ, কিছু গোপনীয়তা, জি সেটাকে হয়তোবা সার্টিফিকেশন বোর্ড বা সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের একটা কি বলে, এক ধরনের ব্যাড ইফেক্ট ফেলতে পারে, এরকম মনে হয়েছে হয়তোবা সার্টিফিকেট বোর্ডে যারা আছেন বিচারক, হ্যাঁ, তাদের কাছে হয়তো মনে আছে যারা দেখেছেন সিনেমাটা। কিন্তু আমি বাস্তবটা জীবনের গল্প বলার ট্রাই করেছি এখানে। ওইভাবে অ্যাডাল্ট বা ওইভাবে কোনো ফুটেজ শুরু হয়নি, আমার গল্পের কথাও এরকম কিছুই আমি বলিনি গল্প দিয়ে। জি তবে এটা তাদের কাছে মনে হয়েছে যে এ গ্রেডে দিব, বা এটা আসলে এই জায়গাগুলো হয়তো বা শিশুদের বা বাচ্চাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, হয়তো তারা মনে করেছে। আর ওই যে বললাম না, 18+টা কিন্তু একদমই বানোয়াট একটা ব্যাপার, জি এটা সেন্সর বোর্ড থেকেও বলি নাই, আমরাও কেউ বলি নাই। জি তাহলে আমরা পুরো পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারবো, তাই তো বিপ্লব হায়দার? একদম একদম একদমই আমি বলবো, আমার সিনেমা 29শে নভেম্বর সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে সারা জি বাংলাদেশে। আমি আহ্বান করব আপনার মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে, যে সিনেমাটা একটা পরিবারের গল্প, মিষ্টি প্রেমের গল্প, জি একটা পাহাড়ি পটভূমির গল্প, হ্যাঁ, এই গল্পটি পরিবার নিয়ে দেখার মতো। জি বিপ্লব হায়দার, এটা আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু রুবেল ভাইয়ের কাছে একটু জানতে চাই। উনি বিজিএম এ কাজ করেছেন পুরো সিনেমাটির, জি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন রুবেল। থ্যাংক ইউ রামিম ভাই। আমি প্রথমে ধন্যবাদ জানাবো নেক্সাস টিভি এবং আপনাকে যে জি আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। জি আমার ভয়ালের সাথে জার্নিটা খুবই মজার, এবং এই মুভিটা করতে গিয়ে আই ফিল লাইক ইটস, মানে এটা টোটালি ডিফারেন্ট টাইপ। এর আগেও আমার কিছু মুভিতে কাজ করার সুযোগ হয়েছে, তবে এই মুভিটা টোটালি ডিফারেন্ট ছিল। আমার এখানে যখন আমার বিভিন্ন অ্যাম্বিয়েন্সের কাজ করতে হয়েছে, বিভিন্ন পাহাড় জঙ্গল, তারপরে কিছু ফাইটিং সিকোয়েন্স আছে, যে জিনিসগুলো খুবই একটু সাউথ ইন্ডিয়ান মুডে তৈরি করা। তো আমি যখন বিপ্লব হায়দার ভাই আমাকে যখন প্রথমে মুভিটা দেখায়, আমি তখন একটু আহ, আহ, একটু আনইজি ফিল করতেছিলাম যে আমি কি এত বড় চ্যালেঞ্জ নিতে পারবো কিনা। তারপর আমি একটা দিন দেখার পরে তখন আমি ভাইকে জানালাম যে উই ক্যান ওয়ার্ক অন ইট। এবং আমি যেটা তৈরি করতে পারছি সেটা হচ্ছে যে পিপল উইল ফিল লাইক যে যখন মুভিটা শুরু হবে, তারা যে কোনো সিকোয়েন্সে ঢুকুক, যে কোনো জায়গায় ঢুকুক না কেন, তারা মনে করবে সে ওই জায়গায় ওই অবস্থানে তারা ফিল করতে পারবে হলের মধ্যে, যে উইথ অ্যাম্বিয়েন্স, উইথ ফলি, উইথ বিজিএম, এভরিথিং। এবং আরেকটা মজার থিং হচ্ছে যে মজার ব্যাপার অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে যে বিপ্লব ভাই এমন ভাবে প্রত্যেকটা সিকোয়েন্সকে সাজাইছেন যে একটা মানুষ যে বাদাম ছুলে খাবে সেই সুযোগটা উনি দেন নাই। প্রত্যেকটা সিকোয়েন্সে এক একটা টুইস্ট, মানে আপনি শুরু হয়েছে, আপনি একটা 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 জায়গা শেষ হলো, কমেডি শেষ হলো, কিংবা কোনো একটা জায়গায় একজন বসে আছে, কিন্তু তার 10 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে কোন ডায়লগটা আসবে কিংবা কি ঘটবে, ইটস সামথিং ভেরি
আনন্যাচারালি। সো ইট ওয়াজ রিয়েলি মানুষ বোরিং ফিল করার মতো কিছু ওকে, মানে কোনো সবাই জায়গা নেই। রোলার কোস্টার একটা ফিল পাবে আশা করি যখন হ্যাঁ, দেখবে। sure, sure. আমি একটু আপনি তো দরদেও কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্সটা জি। একটু আমরা জানতে চাই যে কেমন ছিল। থ্যাংক ইউ ভাই। আমি দরদের বিষয়টা হচ্ছে যে আমার অনন্য মামুন ভাইয়ের সাথে খুব রিসেন্টলি পরিচয় হয় এবং উনি আমার সম্পর্কে জানতে পারে এবং ওনার সঙ্গে আমার দেখা হয়, কথা হয় এবং আমি সত্যি নিজেকে প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশ থেকে যেই মানুষগুলো কোঅর্ডিনেট করছে তার সমস্ত গানের রেকর্ডিং আমার স্টুডিওতে হয়েছে এবং ট্রেলার বলেন এই সমস্ত অনেক মিক্সিং কাজ যতটুকু বাংলাদেশ থেকে করে দেওয়া সম্ভব। মানে আমি এই ফিল্মের সাথে যুক্ত হয়েছি খুব রিসেন্টলি, যেহেতু আমার অনন্য ভাইয়ের সাথে আগে পরিচয় ছিল না। আমি তাকে চিনতাম কিন্তু ওইভাবে পরিচয় ছিল না। তো যখন আমি কাজটা কমপ্লিটের দিকে তখন ওখান থেকে অনন্য মামুন ভাই তখন ইন্ডিয়াতে ছিল, তাদের ওখানকার সাউন্ড ইঞ্জিনিয়ার, ওখানকার মিউজিক ডিরেক্টর, তাদের সাথে কমিউনিকেশন করা, তাদের সাথে কনফারেন্সে কথা বলা, তাদেরকে ওইভাবে কাজটা বুঝিয়ে দেয়া। কারণ দরদের ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়েছে ইন্ডিয়াতে, সো এভরিবডি নোজ দ্যাট। সো ওই জায়গা থেকে আমি বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে পারছি সাকিব ভাইয়ের মতো সুপারস্টারের মুভিতে। আই ফিল প্রাউড মাইসেলফ এই জায়গা থেকে, এই এতটুকুই আমি করতে পারছি এবং আমি অনন্য মামুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে চুজ করছেন যে ফ্রম বাংলাদেশ রুবেল ক্যান ম্যানেজ এভরিথিং অ্যান্ড ক্যান কোলাবরেট উইথ ইন্ডিয়া। জি, ধন্যবাদ। একটু বিপ্লব হায়দার ভাইয়ের কাছে আসতে চাই যে শুটিং লোকেশন, একটু যদি বাজেটের কথাও বলি যে কেমন ছিল দুটো বিষয়। লোকেশন যেহেতু পাহাড়ি পটভূমিতে ছিল গল্পটা, তো আমরা পার্বত্য অঞ্চলে শুট করেছি এবং লোকেশনটা ছিল হচ্ছে ত্রিপুরার বর্ডারের একটা বাংলাদেশের একটি ইউনিয়ন। ওখান থেকে বর্ডার 5 কিলোমিটার জঙ্গল পাহাড় ভেদ করে যেতে হয় এবং টোটালটাই হচ্ছে একদম পাহাড়ি, উঁচু নিচু পাহাড় সম্পর্কে হয়তো আমরা সবাই জানি। তো জঙ্গল এরিয়া, মানে এক ধরনের আমরা সাউথের সিনেমাগুলো আমরা দেখি, হ্যাঁ, তো ওদের যেই পাহাড়ি লোকেশন গুলো, মালায়াম সিনেমাগুলো দেখি, মানে ওইরকম একটা লোকেশন আমি চুজ করি আমার গল্পের জন্য। ওরকম একটা লোকেশনের ফ্লেভার আমি দিতে পেরেছি। আর একটু থ্রিল জর্নার গল্প, তো সাধারণত প্রেমটা যেমন পাবে গল্পের মধ্যে তেমনি পাবে একটা থ্রিলিং একটা ব্যাপার আছে। থ্রিলটাকেও আমি এস্টাবলিশমেন্ট রাখার চেষ্টা করেছি এবং একটা পরিবার ভাঙা গড়ার খেলা, এটাও দর্শক কানেক্ট করতে পারবে এবং এই রকমের পরিবার আমাদের খুব পরিচিত গ্রামগঞ্জে বা সাধারণ এই ধরনের জোনে আমরা গেলে আমরা আসলে আপনি সিনেমাটা দেখলে আপনার কাছেও মনে হবে যে এরকম পরিবার তোমার পাশের বাড়িতেও ছিল, এরকম একটা লোক তো আমাদের পাশের বাড়ি, আমাদের অমুক কাকাও ছিল বা অমুক ভাইও ছিল। মানে এরকম, মানে গল্পটা পরিচিত, মানে এক কথা বলা হচ্ছে গল্পটা পরিচিত কিন্তু বিপ্লব ভাই ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করছে। হ্যাঁ, কতটুকু ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করেছি বা পেরেছি কিনা জানি না, তবে লোকেশনটা কিন্তু আমি যে ধরনের লোকেশনে শুট করেছি, পাহাড়ে তো এর আগেও বহুত সিনেমা শুট হয়েছে, কিন্তু আসলে শুট করলেই তো হবে না, ফ্রেমিং এর একটা ব্যাপার আছে, হ্যাঁ, অনেক কিছু ব্যাপার থাকে মেকিং এর জায়গা থেকে। তো আমি যেটা দেখানোর চেষ্টা করেছি, আমার মনে হয় এভাবে কেউ এখন পর্যন্ত এই ধরনের লোকেশনে গিয়ে শুট করে এভাবে দেখানোর সাহসটাও মানে করতে পারেনি, বা কেউ গেলেও হয়তো এভাবে তুলে ধরতে পারেনি লোকেশনটাকে। আমি চেষ্টা করেছি, এটা সিনেমাটা দেখলে আসলে মানে দর্শক এরা বলতে পারবে যে আসলেই একদমই ভিন্নভাবে প্রেজেন্ট করা একটা পাহাড়ি জনপদকে, এটা চেষ্টা করেছি। জি, আমরা কিন্তু বাজেট নিয়ে একটা চ্যালেঞ্জ থাকেই আমাদের সিনেমাতে, সেই ক্ষেত্রে বাজেট কি পর্যাপ্ত ছিল কিনা আপনি যেমনটি চেয়েছিলেন? আসলে দেখেন, গল্প বলার জায়গায় এখন যদি বলেন তাহলে একটু বাড়িয়ে বলতে হয়, কারণ হচ্ছে আপনি যদি চান প্রতিদিন একটা সিকোয়েন্স করবেন, ওই একটা সিকোয়েন্সের মধ্যে প্রপস থেকে শুরু করে আপনি আপনার মতো করে করবেন, তাহলে 500 কোটি টাকাও আপনার সিনেমা শেষ হবে না। এখন আমাদের সিনেমা মেকিং করার আগে গল্প চিন্তা করতে গেলে আগে প্রডিউস কে করছে, ইনভেস্ট কে করছে, কোন প্রতিষ্ঠান করছেন, এবং বর্তমান মার্কেটের কি অবস্থা আমাদের দেশে, কয় টাকা ফিডব্যাক নিতে পারবো,
হ্যাঁ, ওর উপর ডিপেন্ড করে আসলে কয় টাকা খরচ করব। তবে আমি যতটুকু বাজেট পেয়েছিলাম চেষ্টা করেছি আসলে, যেহেতু মেগাস্টার উপর ডিপেন্ড করে না বাজেটটা। আমরা ভাবি যে সাকিব খান থাকলেই বোধহয় সিনেমার বাজেট 10 কোটি টাকা হবে, 100 কোটি টাকা হবে। জি। বিষয়টা কিন্তু তা না। বাজেটটা মূলত হবে গল্পের উপরে, যে গল্পের চাওয়া পাওয়াটা কি, চাহিদাটা কি, এই গল্পে কি কি লাগবে, কি খরচ হবে, কোথায় কোন সেটটা বানাবো, কোথায় কোন প্রপসটা লাগবে, এবং এই গল্পটা কদিন শুট করব, কদিন শুট হবে, প্রতিদিন কটা সিন করব, হ্যাঁ, লাইটের ডিজাইনটা কি হবে, মানে এভরিথিং, সবকিছুর দিকেই বাজেটটা যায়। কিন্তু আমাদের একটু ছোট্ট করে ভুল ধারণা হচ্ছে যে মেগা স্টার থাকলে বোধহয় বাজেট অনেক লাগে। বিষয়টা তা না, এটা আমি বিশ্বাস করি না। এটা আসলে একজন মেকার যে, বা একজন যে ইনভেস্টর বা প্রডিউসার বা প্রতিষ্ঠানগুলো আছে তারা বিশ্বাস করে না যে বাজেট হয় গল্পের উপরে। ভয়েলের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে এবং কতগুলো হল পাওয়ার আশা করছেন আপনি? এখনো হল লিস্ট আমরা পাইনি। ডিস্ট্রিবিউশন করছেন জ্যাজ মাল্টিমিডিয়া। আসলে সাধারণত দেখবেন যে এর আগে যে সিনেমাটা এখন পর্যন্ত চলছে হলগুলোতে, দরদের হল লিস্টও কিন্তু 2 দিন আগে বোধহয় ওরা পেয়েছে। হ্যাঁ, জি। তো আমরা এখনো আমাদের প্রায় 7-8 দিন, 8 দিনের মতো হাতে সময় আছে। জি। তো সেই জায়গায় আমরা হয়তোবা আমরা হল লিস্টটা জানাতে পারবো 27-28 তারিখের দিকে। এর আগে আসলে এখনই ফাইনালি বলতে পারবো না আসলে কটা হল নিয়ে ভয়াল আসতেছে। একদম অনুষ্ঠানের শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান কিনা, বিপ্লব হায়দার আপনার কাছে। আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আমার দেশবাসীকে বলতে চাই যারা আসলে সিনেমাটা দেখেন, বাংলা সিনেমাকে ভালোবাসেন। আমরা জানি হয়তোবা আমরা বিগত দিনে ভালো কিছু গল্প বা ভালো কিছু সিনেমা নিয়ে আসতে পারিনি, কিন্তু আমরা ইদানিং চেষ্টা করছি। অনেক ভালো ভালো সিনেমা অলরেডি রিলিজ হয়েছে আমাদের দেশে। দরদ, তুফান, অনেক ভালো ভালো সিনেমা গেছে, সুড়ঙ্গ। বেশ গত 5 বছরে বেশ সিনেমার একটা পরিবর্তন আমরা দেখেছি, গল্পে, মেকিং এ, সবকিছুতে। তো আমিও কিন্তু ওই ধারাবাহিকতাই মেনটেন করছি, চেষ্টা করেছি। আমি চাইবো আপনারা হলে আসবেন, সিনেমা দেখবেন। আপনারা সিনেমা দেখলেই আমাদের চিন্তাটা বড় হবে, আমরা খুশি হব, আমরা ইনভেস্টমেন্ট ভালো করব, আমাদের আর্টিস্টরা, শিল্পীরা যারা আছেন তারা খুব সাহস নিয়ে, আগ্রহ নিয়ে কাজে আবার বেরিয়ে পড়বে। আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যখন আমাদের সিনেমাটা ফ্লপ হয়, আমাদের সিনেমাটা আপনারা দেখেন না, জি। দেখতে চান না, তখন আমরা খুব হতাশ হই। আমরা বলবো যে এজ এ নির্মাতা হিসাবে আমাদের হতাশ করবেন না, অবশ্যই ভয়াল দেখতে আসবেন। রুবেল, আপনার কাছে জানতে চাই, একদম জি। অনুষ্ঠানের শেষে আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ভয়েলের মিউজিক নিয়ে, অথবা আপনার কোনো ভবিষ্যৎ কোনো কাজের কথা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভয়াল সম্পর্কে এতটুকু বলবো যে ভয়ালটা যদি যারা সিনেমা হলে গিয়ে দেখবে তারা এতটুকু বলতে পারি যে তারা বের হয়ে গালি দিতে পারবে না। এবং বিপ্লব হায়দার ভাই ওইভাবে মেকিং করার চেষ্টা করছে, এবং আমি যতটুকু ভিজিএম সাউন্ডে আল্লাহ আমাকে করা তৌফিক দান করছে, কেউ এরকম কিছু বলতে পারবে না আমার পয়সা নষ্ট। এরকম দেখা যায় যে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেয় সিনেমা হল দেখে যে আমার টাকাটা নষ্ট হয়ে গেল, এরকম কোন স্ট্যাটাস আমার মন বলে যে দিতে পারবে না, কারণ বোরিং ফিল করার মতো কোনো জায়গা নেই। সো আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যারা ভয়াল দেখতে যাবে হলে তারা খুবই খুবই ইন্সপায়ার্ড হবে, বা যে বাংলাদেশেও এরকম বাংলাদেশের নিজস্ব গল্পকে এত সুন্দরভাবে ফুটায় তোলা যায়। জি। এবং আমি তার একটা পার্ট, আমি আমার জায়গা থেকে আমি বেস্ট ট্রাই করছি, এবং আশা করি যে সবাই খুশি হবে যে ভয়াল দেখার পরে। এবং আমার সামনে আমি যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে পিনিক। এখন এটা আমি আমার ঈদের ছবি আর কি, যেটা আসতেছে পিনিক। জাজ মাল্টিমিডিয়া আপনারা দেখে থাকতে পারেন, জাজ মাল্টিমিডিয়া অলরেডি এটাকে ডিক্লেয়ার দিছে। আদর আজাদ এবং বুবলি হচ্ছে এটার নায়ক কাস্টিং। সো শুটিং চলছে এখন কক্সবাজারে। হয়তো তারা শুটিং প্যাক আপ করে ঢাকার শুটিং শুরু করবে খুব শীঘ্রই। 30 তারিখের মধ্যে শুটিং শেষ হয়ে যাওয়ার কথা। এখন গান মেকিং এর কাজ চলতেছে। কোনাল আপু গতকালকে ভয়েস দিয়ে গেছে, এবং এখন আমাদের ওই গানে আরো আরো 2টা গান তৈরির কাজ চলতেছে। বিজিএম হয়তো আফটার শুটিং কমপ্লিটেড উই আর গোয়িং টু স্টার্ট। আর তাছাড়া আরো বিপ্লব ভাইয়েরই আর একটা ফিল্মের কাজ করছি, সেটা সামনের সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে আলী। আলীটাও ডিফারেন্ট কিছু হবে, বাংলাদেশ নেভার সিন বিফোর। জি, আমরা আশা করছি বিপ্লব হায়দার এবং রুবেল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জি। আমাদের সম্পূর্ণ রঙিন অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। জি।